হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন, স্কুল অব ইজিপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর হচ্ছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেটা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা অথবা ইলেকট্রনিক্স ডিপ্লোমা উভয়দের জন্যই। কাজেই আমরা এই ট্রানজিস্টরকে খুব গুরুত্ব সহকারে দেখব। আর এই ট্রানজিস্টরের মধ্যে অনেক কনফিউশনের জায়গা আছে, বিশেষ করে কখন কাট অফ রিজিয়ন, কখন স্যাচুরেশন রিজিয়ন, কখন বা অ্যাক্টিভ রিজিয়ন হবে। এই বিষয়গুলো আমরা ফুল কনসেপ্ট ধারণা নিব, তবে সেটা পর্যায়ক্রমিকভাবে। তো এখন আমরা ট্রানজিস্টরের বেসিক কিছু জানবো, ট্রানজিস্টর কিভাবে কাজ করতেছে, বা ট্রানজিস্টরের যে ইনপুট কোন দিকে, মানে কোন দিক দিয়ে সে ইন হচ্ছে বা কোন দিক দিয়ে সে আউট করতেছে, আবার কোন দিক দিয়ে তার ডিরেকশনগুলো ওভারঅল এখন আমরা দেখার চেষ্টা করব। তবে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা আমাদের ভিতরে থাকতেই হবে। যে ট্রানজিস্টর বলতে যে জিনিসগুলো আমরা বুঝি, সাধারণত বেসিক কনসেপ্ট আপনার মাথায় যদি না থাকে, তাহলে আপনি পরের লেভেলগুলো যখন যাবেন তখন এই বেসিক কনসেপ্টগুলোর কারণে কিছু কনফিউশনে ভুগবেন। কাজেই সবার আগে আমাদের এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো আমি যেভাবে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে একটা কিছু কিছু বিষয় স্কিপ করব, করে একটা নর্মালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে ট্রানজিস্টরটা মূলত এভাবে কাজ করে। তো আসুন আমরা সবার আগে ট্রানজিস্টর কি সেটা জেনে নিই। তো ট্রানজিস্টর হচ্ছে এমন একটি ডিভাইস যেখানে দুইটা জাংশন কাজ করে। অর্থাৎ আমরা ডায়োডের ক্ষেত্রে দেখছিলাম পি আর এন, অর্থাৎ একটা পি টাইপ একটা এন টাইপের সমন্বয়ে একটা কি হয়, ডায়োড গঠিত হয়। তো এই যে ডায়োড গঠিত হয় তার মাঝখানে কি থাকে, একটা জাংশন থাকে। যেমন দেখুন যে একটা ডায়োডের ক্ষেত্রে কি দেখছিলাম আমরা, পি আর এন। তো এই দুইটা সমন্বয়ে আমরা বলছিলাম কি একটা ডায়োড হয়, অর্থাৎ এখানে একটা জাংশন কাজ করে। তো এইরকম দুইটা জাংশনের সমন্বয়ে কি হয়, একটা ট্রানজিস্টর গঠিত হয়। অর্থাৎ ট্রানজিস্টর এমন একটা ডিভাইস যার মধ্যে কি হয়, দুইটা পি টাইপ একটা এন টাইপ, অথবা দুইটা এন টাইপ একটা পি টাইপের সমন্বয়ে এই ডিভাইসটা গঠিত হয়, যার মধ্যে দুইটা জাংশন থাকে। আর এখানে আরেকটা উল্লেখ্য যে যে এই যে ট্রানজিস্টরটা যদি সে অ্যাক্টিভ রিজিয়নে থাকে তাহলে সে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। তাহলে আমরা ট্রানজিস্টর থেকে কি শিখতেছি, যে ট্রানজিস্টরটা কাকে বলে সেটা শিখলাম, যে এটাই হচ্ছে ট্রানজিস্টর। যে এটা একটা এমন ডিভাইস যার মধ্যে কি হয়, দুইটা পি টাইপ অথবা এন টাইপ, দুইটা পি টাইপ এবং এন টাইপ, অথবা দুইটা এন টাইপ একটা পি টাইপের সমন্বয়ে এটা গঠিত হয়, যার মধ্যে কি থাকে, দুইটা জাংশন থাকে। কি জাংশন? পিএন জাংশন। তাহলে আমরা ট্রানজিস্টরের সংজ্ঞাটা দেখলাম। এইখানে ট্রানজিস্টরের বলার সঙ্গে সঙ্গে আপনার ট্রানজিস্টরের সঙ্গে আরেকটা বিষয় সবসময় স্মরণ রাখার চেষ্টা করবেন, যে ট্রানজিস্টর হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নে কি হয়, অ্যাক্টিভ রিজিয়নে সে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। অর্থাৎ অ্যামপ্লিফায়ার হিসেবে সে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করে। ট্রানজিস্টর যখন অ্যাক্টিভ তখন সে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। ট্রানজিস্টর যখন স্যাচুরেটেড তখন সে কি হয়, যখন স্যাচুরেটেড তখন সে নর্মাল সুইচ অন অফ সুইচ, যেরকম যে অন করলে হয় অনই হবে, অফ করলে অফ হয়ে যাবে, তার মানে সে এইরকম কাজ করে। তাহলে ট্রানজিস্টর এমন একটা ডিভাইস যার মধ্যে দুইটা পিএন জাংশন থাকে, যেটা অ্যাক্টিভ রিজিয়নে অর্থাৎ অ্যাক্টিভ মোডে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে, এবং স্যাচুরেশন মোডে সে একটা নর্মাল সুইচের মতো কাজ করে থাকে। তো এটাই হলো মূলত ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটা মূলত আমরা দুই ভাগে পাই। একটা হচ্ছে কি বাইপোলার ট্রানজিস্টর, একটা হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর, একটা হচ্ছে কি ইউনিপোলার ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর দুই ধরনের, একটা বাইপোলার একটা ইউনিপোলার। এই ট্রানজিস্টর আমি আবারও বলতেছি, যখনই ট্রানজিস্টর কথাটা আসবে তখনই যেন আপনার মাথায় মস্তিষ্কে একটা জিনিস সবসময় ক্লিয়ার থাকে, সেটা হচ্ছে ট্রানজিস্টর যখন অ্যাক্টিভ রিজিয়নে থাকবে তখন সে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করবে, যখন সে স্যাচুরেশন মুডে থাকবে তখন সে কি নর্মাল সুইচিং হিসেবে কাজ করবে। তো ট্রানজিস্টর দুই ধরনের, বাইপোলার আর ইউনিপোলার। তো বাইপোলার জাংশন ফিল ইফেক্ট ট্রানজিস্টর, যেটা আমরা বলি সংক্ষেপে বলি বিজেটি। আর একটা জানলাম কি ইউনিপোলার। তো ইউনিপোলার মূলত আবারও দুই প্রকার হয়, সেটা হচ্ছে কি জেটফেট আর মোসফেট। তো এই যে জেটফেট জাংশন ফিল ইফেক্ট ট্রানজিস্টর আর মোসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল ইফেক্ট ট্রানজিস্টর,
তো এই জেটফেট আর মোসফেট এটা নিয়ে আমরা ট্রানজিস্টরের যখন এই বাইপোলার বেজিটি অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টরের এই ফুল কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, তখন আমরা জেটফেটে ঢুকবো, দেন আমরা মোসফেটে ঢুকবো। তাহলে আমাদের এখন টপিক কি হচ্ছে? ট্রানজিস্টরের বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তাহলে আমাদের টপিক কি দাঁড়ালো? বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা মূলত কিভাবে কাজ করে আমি একটা সংক্ষেপে একটা ধারণা দেওয়াবো। তো দেখি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তো এটা ধরলাম এন পি এন অথবা পি এন পি। তো আমি এখানে এনপিএন দিয়েই এক্সপ্লেন করব। আর সচরাচর কোন ধরনের ট্রানজিস্টর সবচেয়ে বেশি ব্যবহার হয়? এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর কেন বেশি ব্যবহার করা হয়? এনপিএন ট্রানজিস্টর এই কারণেই ব্যবহার করা হয় যে ইলেকট্রন, যেহেতু দেখুন এখানে এন এটাও এন, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বেশি থাকতেছে। তো ইলেকট্রনের মোবিলিটি, গতিশীলতা যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি হয় হোলের তুলনায়। চার্জ ক্যারিয়ার হচ্ছে কি ইলেকট্রন, এটার মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। তো যেহেতু ইলেকট্রনের পরিমাণ বেশি থাকেছে, আবার ইলেকট্রনের মোবিলিটিও খুব দ্রুত হয়, কাজেই মানে এর গতিশীলতাটাও খুব ফাস্ট হয়, কাজেই আমরা এইটা দিয়ে এক্সপ্লেন করব এবং এইটাও সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এখন দেখি যে আমি কোন দিকে, আমরা তো জানি যে বিজিটির 3টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে কি ইমিটার বেস কালেক্টর, এটা তো আমরা জানি বেসিক কনসেপ্ট থেকে যে বিজিটির কয়টা কানেকশন থাকে, বিজিটির কয়টা পা থাকে? 3টে পা থাকে। এরকম থাকে, দেখুন যে একটা থাকে কি ইমিটার, একটা থাকে কালেক্টর, একটা থাকে বেস। তো আমরা জানতাম যে এটা হচ্ছে তার প্রতীক সিম্বল, আর ইমিটার, কালেক্টর আর বেস। এখন আমার এখানে ইমিটার কোনটা, কালেক্টর কোনটা, বেস কোনটা আমি কিভাবে নির্ধারণ করব? আর নির্ধারণ করলেও তার ডিরেকশন কোন দিকে হবে, অর্থাৎ সে সাপ্লাই কোন দিকে যাচ্ছে, আউটপুট কোন দিকে দিচ্ছে, মানে কোনটা কোন দিকের কারেন্টের ডিরেকশন হবে সেটা সহ আমরা কিভাবে বুঝবো সেটা আমি এখন এক্সপ্লেন করব। তো এটা হচ্ছে যে এইটার একটা প্রতীক সিম্বল হচ্ছে এটা, যে বিজিটির সিম্বল হচ্ছে কি এটা। তো এখন আমি কাকে ইমিটার ধরবো, কাকে বেস ধরবো, কাকে কালেক্টর ধরবো? তো আমরা কি জানি যে যে ইমিটার তার ডোপিংয়ের পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ তার মধ্যে ভেজাল সবচেয়ে বেশি। তো যেহেতু এখানে আমি কাকে ইমিটার ধরবো, একে ইমিটার ধরছি। তো একে ইমিটার ধরছি মানে কি, এতে প্রচুর পরিমাণ ভেজাল আছে। যেমন আমরা এর আগে একটা বিষয় দেখেছিলাম না, যে সেমিকন্ডাক্টর কিভাবে এন টাইপ করা হয় একটা সেমিকন্ডাক্টরকে, আবার একটা সেমিকন্ডাক্টরকে মানে পিওর সেমিকন্ডাক্টর যেটাকে সিলিকন বা জার্মেনিয়াম বলি, সেই পিওর সেমিকন্ডাক্টর থেকেই কিন্তু এন টাইপ অথবা পি টাইপ তৈরি করা হয়। তো এন টাইপ সেমিকন্ডাক্টর অথবা পি টাইপ যে সেমিকন্ডাক্টর আমরা তৈরি করি, সেটা কিভাবে করি? যে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে কি করি, ভেজাল মিশ্রিত করি, অর্থাৎ এর কন্ডাক্টিভিটি বাড়ানো বা কমানোর জন্য যে ভেজাল দিই, সেই ভেজালটার মাধ্যমে কি হয়, এই এন টাইপ তৈরি হয়। কেননা এই এন টাইপ যখন তৈরি করি তখনই কি করি, পঞ্চযোজী মৌল দেওয়া থাকে, যেমন অ্যান্টিমনি, ফসফরাস। আর যখন পি টাইপ গঠন করি, অর্থাৎ একটা শুদ্ধ বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে যখন আমরা কি করা হয়, ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল দেই, তখন সেটা হয় আমার কি এই হোল হিসেবে, অর্থাৎ এই পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। তো দেখি এটার তো বেসিক এক্সপ্লেনগুলো অলরেডি আমি বলছি সেমিকন্ডাক্টর অধ্যায়ে, যে কিভাবে একটা এন টাইপ হয়, কিভাবে একটা পি টাইপ হয়, কিভাবে এন টাইপ হয়, এটার হচ্ছে পুরো এক্সপ্লেন করা আছে। আপনারা যারা দেখেনি তারা আমার পূর্বের লেকচার দেখতে পারেন এই সেমিকন্ডাক্টরের উপর। তো তাহলে এইখানে এখন আমরা দেখব যে সবচেয়ে বেশি যেটার মধ্যে ডোপিং করা হয় তার নাম কি, এমিটার, অর্থাৎ এখানে হিউজ পরিমাণ ডোপিং করা আছে। তাহলে যার নাম সবচেয়ে বেশি ডোপিং করা তার নাম হচ্ছে ইমিটার। ইমিটার কি করে, সার্কিটে সাপ্লাই দিবে। এখন দেখে আমরা সেটা দেখতেছি, দেখি সবচেয়ে বেশি ডোপিং করে তার নাম কি, ইমিটার। এই তুলনায় কম, মানে ইমিটারের তুলনায় অনেক পরিমাণে কম ডোপিং করা থাকে কারে, কালেক্টরে, অর্থাৎ যে কালেক্ট করে, কে, যে সংগ্রহ করে। যে ইমিটার সাপ্লাই দিবে সে সেটা সংগ্রহ করবে, আর সে কি পরিমাণে সংগ্রহ করবে সেটা কার দায়িত্ব, বেসের দায়িত্ব। অর্থাৎ বেস কি করে, কালেক্টরের মধ্যে কারেন্ট প্রবাহকে কন্ট্রোল করে। তাহলে আমরা তিনজনের কাজ পাচ্ছি যে ইমিটার কি করে, ইমিটার প্রান্তে প্রচুর পরিমাণে ডোপিং করা থাকে। এই ডোপিং করার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে সে কি করে, এদিক দিয়ে ইলেকট্রন সাপ্লাই দিবে, অর্থাৎ সে সাপ্লাই দিবে। তো আমরা এটা দ্বারা এটা বলতে পারতেছি যে দেখুন এর পরিমাণ প্রচুর পরিমাণে এখানে ডোপিং করার কারণে সে কি করতেছে, এদিক দিয়ে সাপ্লাই দিচ্ছে, আর কালেক্টর সেটা কালেক্ট করতেছে। সে কি পরিমাণ কালেক্ট করবে, বেজ সেটা তাকে কন্ট্রোল করতেছে। তাহলে বেজের কাজ এটা একটা কন্ট্রোলিং ডিভাইস হিসেবে কাজ করতেছে, তাকে
সাপ্লাই দেওয়ার জন্য, মানে কি পরিমাণ কারেন্ট দিবে সেটা সে কন্ট্রোলিং করতেছে। তো এইখান থেকে একটা বিষয় আমরা জানি যে একে প্রচুর পরিমাণ ডোপিং করা থাকে, একে সেই তুলনায় কম পরিমাণ ডোপিং করা থাকে, আর একে একেবারে নগণ্য পরিমাণ ডোপিং করা থাকে, অর্থাৎ অল্প পরিমাণে ডোপিং করা থাকে। ধরেন এখানে এতই হালকা পরিমাণ ডোপিং করা থাকে যে ধরলাম এখানে 5টা হোল আছে মাত্র, মানে একটা এক্সাম্পল স্বরূপ। তো এখন দেখি যে এইখানে তো প্রচুর চাপ আছে, দেখুন এটা একটা জাংশন, এটা একটা জাংশন, দুইটা জাংশন না, আমার তো দুইটা জাংশন ভেদ হইতে হবে যদি আমার অ্যাক্টিভ রিজিয়নে হইতে হয়। তো আমি তো এর আগে বলছি যে ট্রানজিস্টর যখন অ্যাক্টিভ রিজিয়নে থাকে তখন সে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে, যখন সে স্যাচুরেশন মুডে থাকে তখন সে কী করে, সুইচিং সুইচ হিসেবে, নর্মাল কোনো সুইচিং সার্কিট হিসেবে বা সুইচ হিসেবে কাজ করে থাকে। তো এখন দেখি যেহেতু এখানে প্রচুর পরিমাণে ডোপিং করা থাকে, প্রচুর পরিমাণে কি পরিমাণ ডোপিং করা থাকে, মেজরিটি চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন। তো ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকে, তার মানে এখানে একটা প্রচুর চাপে থাকে। তো আমরা জানি না যে যেই দিকে চাপের পরিমাণ বেশি এই দিকে তো চাপ অনেক কম, অর্থাৎ এটা তো হালকা পরিমাণ। তখন কি করতেছে, এই সাইকের ইলেকট্রনগুলো তো এইদিকে চলে আসতেছে, দেখুন এই ইলেকট্রনগুলো কিন্তু এইদিকে চলে যাচ্ছে, এইখানে চলে আসতেছে। তো ইলেকট্রনগুলো যখন এই দিকে যাচ্ছে, তা আমরা কি জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আমি যদি এখান থেকে ইমিটারের একটা লাইন নেই, এখান থেকে বেসের একটা লাইন নেই, এখান থেকে একটা কালেক্টরের লাইন নেই, তো এখন আমরা দেখব আসলে মূলত সে অ্যাক্টিভ হলে কীরকম হচ্ছে। তো এখানে আমার কি হচ্ছে, এন টাইপ হচ্ছে। তো এন টাইপের প্রচুর ইলেকট্রন থাকে যার কারণে সে এইদিকে আসতেছে, আর এইখানে এখন তাহলে এইদিকে আসলে কি হচ্ছে, ইলেকট্রন এইদিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের দরুন যে কারেন্ট তৈরি হচ্ছে ইএন কারেন্ট, অর্থাৎ এই ইলেকট্রনের কারেন্টের যে কারেন্ট হচ্ছে, ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমরা দেখলাম যে কারেন্টের ডিরেকশনটা আসলে ইলেকট্রনের কারণে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এইখানে দেখো মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হোল। তো হোল আবার কি হবে, এগুলো তো সব মুক্ত। তো মুক্ত হোলটা কি করবে, আবার সে এই যে এখানে তো খালি ইলেকট্রন দিয়ে ভর্তি, এখানে তো হোল কম, সে কি করবে এই হোলকে এখানে সাপ্লাই দিবে। অর্থাৎ আবার আমরা জানি কি কন্ডিশন অনুযায়ী যে হোল যেদিকে প্রবাহিত হয় কারেন্টের ডিরেকশন সেই দিকে প্রবাহিত হয়। তো হোল কোন দিকে প্রবাহিত হচ্ছে, দেখুন হোল এইদিকে আসতেছে, কেননা এইদিকে হোলের চাপ যে পরিমাণ আছে সেই তুলনায় এখানে হোল নাই, কেননা এখানে সব ইলেকট্রন আছে। তো এগুলো যেহেতু মুক্ত অবস্থায় থাকে এই হোল এবং ইলেকট্রনগুলো, কাজে ওরা যেই দিকেই ফাঁকা পাবে সেই দিকে ঘুরে চলে যায়। তাহলে এইদিকে হোলের পরিমাণ অনেক কম হওয়াতে সে এইদিকে চলে আসলো। এখন এইদিকে আসাতে কি হচ্ছে, তাহলে দেখুন এইদিকে প্রবাহিত হচ্ছে ইলেকট্রন, এইদিকে প্রবাহিত হওয়ার কারণেও কারেন্ট প্রবাহিত হয়েছে, হোল এইদিকে আসার ফলে একটা কারেন্ট প্রবাহিত হয়েছে। তো কারেন্ট প্রবাহিত হলে কি হচ্ছে, ডিরেকশন এইদিকে আসতেছে, অর্থাৎ এন থেকে পি, এন পি এন যদি হয় তাহলে দেখুন এন থেকে পির দিকে যাওয়ার দরুন একই এইদিকে ইলেকট্রন প্রবাহের দরুন আবার এইদিকে হোল আসার দরুন কারেন্ট এইদিকেই প্রবাহিত হচ্ছে, অর্থাৎ হোলের দিকেও হোল এইদিকে আসতেছে, কারেন্টও এইদিকে আসতেছে, ইলেকট্রন এইদিকে যাচ্ছে বিধায় তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তো এইখানে প্রাথমিক অবস্থায় দেখলাম আমরা কি হলো, অনেকগুলো ইলেকট্রন আসছে। তো এইখান থেকে যে হোল ছিল, এখানে যে হোলগুলো গেছে, তো হোলগুলো তো এইদিকে গেছে। তো এইদিকে যাওয়াতে কি হয়েছে, এখানে একটা হোলের ঘাটতি পড়ে গেছে না, তাকে তো এই হোলটা লাগবে। সে এখন এই হোলটা কোথা থেকে নিবে, তাহলে মানে এইখানে তো অনেকগুলো হোল ছিল, সেই হোলগুলো তো বা 5টা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, যাই থাকুক, সেই হোলটা তো সে এইখানে দিছে। তো এইখানে দেওয়ার তো এখানে একটা হোলের আধিক্য তৈরি হয়ে গেছে, ঘাটতি তৈরি হয়ে গেছে, কেননা এখানে ইলেকট্রন দিয়ে আবার ভর্তি হয়ে যাচ্ছে। তখন যে পরিমাণ হোল এই দিকে যাচ্ছে সেই পরিমাণ মানে যে পরিমাণ হোল এই দিকে যাচ্ছে সেই পরিমাণ হোল সে এইখান থেকে সাপ্লাই নেবে, অর্থাৎ এইখানে যে হোল আছে সেই হোল থেকে সেই পরিমাণ সে সাপ্লাই নেবে। সে এখানে কিন্তু হোলের আধিক্য হচ্ছে, অর্থাৎ হোল এখান থেকে এইদিকে আসতেছে, যার কারণে সে সেই পরিমাণ এই যে প্লাস প্রান্ত থেকে সেই পরিমাণ হোল এইদিকে নিচ্ছে। তো আমরা কি জানি যে হোল যেদিকে প্রবাহিত হয় কারেন্টের ডিরেকশনও সেই দিকে হয়। তো এই দিক দিয়ে হোল তো তার এখানে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে যে এই দিক দিয়ে হোল এখানে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তো এইখানে কি হয়, সেই সমপরিমাণ হোল আসতেছে, তাহলে এই যে হোল এইদিকে যাচ্ছে আবার কি হচ্ছে সমপরিমাণ হোল এখানে দিচ্ছে। তো এটার দরুন এই আইবি কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাহলে এটার দরুন আইবি কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর এইখান থেকে যে ইলেকট্রন আসতেছে এই ইলেকট্রন যে পরিমাণ হোল আছে আর কি সেই পরিমাণ ইলেকট্রন সে নিচ্ছে। ধরেন এইখান থেকে সে 100টা ইলেকট্রন এখানে দিছে, তো এই 100টা ইলেকট্রনের মধ্যে সে কি করছে, 5টা ইলেকট্রন 5টা হোলের কারণে সে 5টা ইলেকট্রন নিছে, নেওয়ার পর বাকি 95টা ইলেকট্রন সে এইখানে দিবে। তো এইখানে কিভাবে দিচ্ছে আমরা যাচ্ছি। তো তার আগে দেখুন যে সে যে 5টা হোল আর 5টা ইলেকট্রনের সমন্বয়ে এখানে কি করতেছে, একটা আইভি কারেন্ট সে নির্ণয় করতেছে, কেননা সে এইখান থেকে হোল টান দিচ্ছে এখানে হোলের ঘাটতি পূরণের জন্য। তাহলে আমরা দেখলাম যে এদিক দিয়ে যে
ই এন এর মানে এই নিউট্রনের ইলেকট্রনের কারণে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং হোলের কারণে যে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, দুইটার সমন্বয়ে এখানে কি হচ্ছে আই ই হচ্ছে, অর্থাৎ ইমিটার কারেন্ট হচ্ছে। তো ইমিটার কারেন্ট দেখুন তো সে এই দিকে আসতেছে, তা আমরা কি জানি মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট প্রবাহিত হয়, এরকম না? তো এইটা আমি এখানে না দিয়ে ধরলাম, যেহেতু এখানে আগে প্লাস দিয়ে রেখেছি, তো এটা ধরলাম মাইনাস, এটা ধরলাম প্লাস। ওকে, এখন আমরা আরেকটা বিষয় দেখব যে এখানে তো কি হয়েছে, আমার অনেক ইলেকট্রন আসছে, তো এখানে তো ইলেকট্রনের পরিমাণ অনেক থাকতেছে। দেখুন এগুলোর ভিতরে আরও অনেকগুলো কনসেপ্ট আছে, আমি এই কনসেপ্টগুলো স্কিপ করতেছি, কেননা আমরা যারা ইলেকট্রিক্যালের ডিপ্লোমা এবং ইলেকট্রনিক্সের ডিপ্লোমার জন্য যারা জবের সরকারি জবের ট্রাই করতেছি, মূলত এত ডিপ লেভেল থেকে আমাদের হয়তো বা না জানলেও চলবে, কাজে আমি কিছু কিছু বিষয় স্কিপ করব। তো দেখুন এখানে অনেকগুলো ইলেকট্রন আসলো, তো এখানে অনেকগুলো ইলেকট্রন থাকলো, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, এটা তো আমার ডোপিং করা ইলেকট্রন, আর এটা তো আমার এইখান থেকে এখানে আসা ইলেকট্রন। তো এখন দেখুন তো যখন এইখান থেকে আমার ইলেকট্রনগুলো কি হচ্ছে যে এইদিকে যাচ্ছে, তো এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে না? তো ইলেকট্রনের ঘাটতিটা সে কোথায় পাবে? এইখান থেকে তো ইলেকট্রন সে এখানে দিচ্ছে, তো এখানে ইলেকট্রনের যে পরিমাণ ডোপিং দিচ্ছে সেই তুলনায় তো কমে যাচ্ছে ইলেকট্রন, তো এই ইলেকট্রনটা সে এইখান থেকে তাকে সার্ভিস দিচ্ছে, কেননা দেখুন এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত, সে এইখান থেকে এটা সার্ভিস দিচ্ছে। তাহলে সে যে পরিমাণ ইলেকট্রন এখানে ঘাটতি হচ্ছে সে সঙ্গে সঙ্গে এই পরিমাণ ইলেকট্রন দিচ্ছে, আবার সেই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে, আবার সে এখানে এই তাকে এঁকে দিচ্ছে, আবার সে এখানে যাচ্ছে, আবার সে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। তার মানে এইগুলো হতে দেখুন তো এখানে একটা চাপের তৈরি হচ্ছে না? তো এই চাপের কারণে এই ইলেকট্রনের তুলনায় এই ইলেকট্রনের শক্তি কি হবে, বেশি হয়ে সেইটা ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে এইদিকে ঢুকে যাবে। অর্থাৎ ডিপ্লেশন রিজিয়ন যখন এইদিকে ঢুকে যাবে, এখন দেখি এখানে তো ইলেকট্রন চলে আসবে, তো এই ইলেকট্রনটাকে যদি আমি আকর্ষণ করতে পারি, অর্থাৎ এই ইলেকট্রনটাকে যদি আমি টেনে আকর্ষণ করতে পারি, তাহলে কি হবে যে ইলেকট্রনটা এই দিকে চলে আসবে। তো এইখানে টেনে আকর্ষণ দেওয়ার জন্য আমরা কি জানি যে পরস্পর যদি বিপরীত বাহু, অর্থাৎ বিকর্ষণ হয় কখন, সে বিকর্ষণ হয় যদি ধরেন এটাও যে বাহু এটাও সে বাহু, এটাও ইলেকট্রন এটাও নেগেটিভ এটাও নেগেটিভ ধর্মী, তার মানে একই ধর্মী যদি হয় তাহলে তারা চুম্বকের ধর্ম আমরা কি শিখেছি যে একই ধর্ম যদি হয় তাহলে কি হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করে, আর যদি বিপরীত ধর্ম হয় তাহলে আকর্ষণ করে। তো আমি এইখান থেকে ইলেকট্রনগুলোকে মানে পরিবাহিতা বাড়ানোর জন্য কি করবো, এই ইলেকট্রনটা একটা টান দেব, টান দেওয়ার জন্য কি করবো, এখানে একটা হোল দিলাম, আর এখানে একটা কি দিলাম, নিউট্রন দিলাম। তো কি হচ্ছে, এটা দেখুন একটা বিপরীতধর্মী চার্জ, তো বিপরীতধর্মী চার্জ এই ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, ইলেকট্রন আকর্ষণ করলে এই ইলেকট্রনগুলো এদিকে আসতেছে। আমরা জানি কি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার দিকে বিপরীত দিকে প্রবাহিত হয়, তাহলে কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে। আবার দেখুন এখানেও একটা হোলের আধিক্য তৈরি হচ্ছে, এই হোলটা তাকে এখানে হোলে সাপ্লাই দিচ্ছে, দিয়ে এখানে তার হোলের ঘাটতি পূরণ করতেছে, কেননা এটা নিউট্রন হলে এটার মধ্যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হোল আছে। তাহলে ওভারঅল দেখুন তো একটা জিনিস, এখানে হচ্ছে কি এন পি এন, তাই না, এন পি এন। তো এইখান থেকে প্রাথমিক অবস্থায় যে বেসিক কনসেপ্ট আমরা জানলাম যে এখানে নিউটন থাকাতে এই নিউটনের প্রচুর পরিমাণ, এটা হচ্ছে প্রচুর পরিমাণে ডোপিং করা আছে। আপনি যদি মনে মনে ভাবতেন যে আমি এখানে যদি ফরওয়ার্ড বায়াস দেই, এখানে যদি আমি এখানে এখন দেখুন দেখে এটা রিভার্স বায়াস হয়ে আছে, তো আমি যদি এই কানেকশনটা এই দিকে দেই অর্থাৎ কালেক্টরে দেই, তাহলে আর এই দিকে যদি আমি এর কানেকশনটা এই দিকে দেই তাহলে হবে কিনা, অর্থাৎ এই কালেক্টরকে আমি এই ইমিটারের কানেকশনটা কালেক্টরে দিব, কালেক্টরের কানেকশনটা ইমিটারে দিব, তখন হবে না। কারণ হচ্ছে কি জানেন, কালেক্টরের কাজ হচ্ছে হালকা পরিমাণ ডোপিং, তো সে কালেক্ট করে, তো যে পরিমাণ হালকা পরিমাণ ডোপিং হওয়াতে, আর এখানে তো প্রচুর ডোপিং আছে, এই ডোপিং দিয়ে এই ডোপিংয়ের ডিপ্লেশন লেয়ার ভাঙতে পারবেন না। কাজেই দেখা যাচ্ছে যে ওই কন্ডিশনে মানে সেই কন্ডিশনে কি হয়, এটা একেবারে সম্ভব না, মানে এইভাবে চালানো সম্ভব হবে না। কাজেই সেই রিজিয়নটারও একটা নাম আছে, আমি সেটা এক্সপ্লেনে আসতেছি। সবার আগে এই অ্যাক্টিভ রিজিয়নের কনসেপ্টটা আপনাদের আগে ক্লিয়ার করি। তাহলে দেখুন এখান থেকে এন পির দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, হলে এদিকে আসতেছে, তো ইলেকট্রন এইদিকে যাচ্ছে, কারেন্ট তার বিপরীত দিকে হচ্ছে। তাহলে তো বেসিক কনসেপ্ট বুঝলাম যে ইলেকট্রন যেদিকে হয় তার মানে এন পি এন এর ক্ষেত্রে, যদি সেটা পি এন পির ক্ষেত্রে হইতো তাহলে কি হইতো, তাহলে পি এন এর দিকে যাচ্ছে, তার মানে কারেন্টের ডিরেকশন এইদিকে ঢুকতেছে। আবার দেখি আবার যেহেতু পি এন এর দিকে যাচ্ছে, আবার এখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণ পি হচ্ছে, এই পি আবার কি হচ্ছে, এই পির দিকে যাচ্ছে। তার মানে কি আমার এইখানে কানেকশনটা কি আসতেছে, দেখি যে এই এন এখানে পি আসতেছে, আসার পরে কি হচ্ছে, এই পি আবার এর দিকে আসতেছে। তো এই পি যদি এর দিকে আসে তাহলে এর কানেকশনটা আসতে কোনটা এরকম, অর্থাৎ সে এদিক দিয়ে ঢুকতেছে আর এদিক দিয়ে সে বাইরে হচ্ছে, এখানে ইলেকট্রনের ঘাটতি পড়তেছে, তাহলে এটা প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, এই মাইনাসটা সে এখানে দিচ্ছে। তার মানে কি যে দেখুন সে ঢুকতেছে, তার মানে এদিকে সে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, হওয়ার কারণে সে এইদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে।
তাহলে আমরা পিএনপির ডিরেকশনটা, কারেন্ট ডিরেকশনটাও বুঝতে পারবো এবং এনপিএন এর কারেন্ট ডিরেকশনটাও আমরা বুঝতে পারতেছি। যে এইখান থেকে সে এখানে ইলেকট্রন এইদিকে প্রবাহিত হচ্ছে, হোল এইদিকে প্রবাহিত হচ্ছে, হোল যেদিকে প্রবাহিত হয় কারেন্ট সেদিকে প্রবাহিত হয়, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে দাঁড়াচ্ছে যে এনপিএন এর ক্ষেত্রে কারেন্ট কি হয়, ভিতরে ঢুকতে পারে না ইমিটার দিয়ে। তাহলে সে আসলো। আবার কালেক্টরের ক্ষেত্রে দেখি, কালেক্টরের ক্ষেত্রে হচ্ছে এখানে তো প্রচুর পরিমাণ এন থাকে, তো এন সেই এনটা এখানে আসে, সেই এন একটু বেশি হয়, সে একটা রিভার্স বায়াস দিয়ে তাকে আকর্ষণ করে, যার কারণে এখানের মধ্যে কি হয়, একটা কন্ডাক্টিভিটি পায়। তাহলে দেখুন সে এখানে আসতেছে এবং এটা পরিবাহিত একটা সংযোগ হচ্ছে, অর্থাৎ এই দিক দিয়ে বিদ্যুৎ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর বাস্তবিক অর্থে ইলেকট্রন কি প্রবাহিত হচ্ছে, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন যে দিক দিয়ে প্রবাহিত হবে কারেন্ট তার বিপরীত দিক দিয়ে প্রবাহিত হবে। তাহলে এখন আমরা যদি আপনাদের এই ইয়ার মধ্যে বলা হয় যে একটা পিএনপি অথবা অর এনপিএন এর সিম্বল আঁকো, অথবা এই সার্কিটটা এনপিএন না পিএনপি সেটা আমরা কিভাবে বুঝবো? একটা সার্কিট দেখে যেটা এনপিএন না পিএনপি সেটা কিভাবে বুঝবো? তো অনেকে অনেক কিছু কনসেপ্ট নিয়ে এই জিনিসটা বুঝে থাকে। আসলে বাস্তবিকতে যত বেশি আপনি প্যাচ ঢুকাইতে যাবেন তত বেশি প্যাচ হবে। তো আমি যে সঠিক কনসেপ্টটা বলতেছি, মানে একটা সবচেয়ে সহজ কনসেপ্ট, যে দেখুন এনপিএন তার মানে এন নেভার ইন, মানে এন কখনো ঢুকতে পারে না ভিতরে, এন নেভার ইন, এন কখনো ঢুকতে পারে না। তাহলে এন কখনো ঢুকতে পারে না, আর এন তো পির দিকে যায়, ওটা একটা কনসেপ্ট যে এন কখনো ঢুকতে পারে না, এন নেভার ইন, এন কখনো ঢুকতে পারে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে ওইটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে কি, যে এন যেদিকে যায় অর্থাৎ ইমিটার, এটা তো বেশি পরিমাণ ডোপিং না, আমি তো হিসাব করবো তাহলে ডোপিং বেশি যেখান থেকে সেদিক দিয়ে যাবো, কেননা ডোপিং যেদিকে বেশি সেই দিক দিয়ে আমার কারেন্টের প্রবাহের হিসাব করব আমি। তো এখানে ডোপিং এর পরিমাণ বেশি, সে এদিকে যাচ্ছে, এই কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে কি ইলেকট্রন এদিক দিয়ে হবে, অর্থাৎ আমার যে ইলেকট্রন যদি হয় তাহলে ইমিটারের কানেকশন কি হচ্ছে আমার এইদিকে হচ্ছে এনপিএন যদি আমি করি, তাহলে আবার এইখানে কি হচ্ছে অনেকগুলো ইলেকট্রন আসতেছে, সেই ইলেকট্রনটা এখানে আসতেছে, এই ইলেকট্রনটা আবার এইদিকে কি হচ্ছে একটা চাপ পাচ্ছে, পজিটিভ চার্জ, যে সে হচ্ছে এইদিকে আকর্ষণ করতেছে এইভাবে, তার মানে সে এদিক দিয়ে আকর্ষণ করে, তাহলে সে এদিক দিয়ে ভিতরে ঢুকতেছে, অর্থাৎ বাকি যা আছে সবই ভিতরে ঢুকতেছে, খালি একজন বাইরে হচ্ছে, সেটা কি এন। এনপিএন এর ক্ষেত্রে এন নেভার ইন, এন কখনোই ঢুকতে পারে না, বাকি সবাই ঢুকতে পারে। দেখুন বাকি সবাই ভিতরে ঢুকতেছে, এন কখনোই ঢুকতে পারে না। আর পিএনপির ক্ষেত্রে পি দেখুন কোন দিকে প্রবাহিত হচ্ছে, ভিতরে ঢুকতেছে। দেখুন এখানে তো হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হোল, তো প্রচুর পরিমাণে ডোপিং করা আছে, মানে কি অনেকগুলো হোল আছে এখানে, তো অনেকগুলো হোল আছে মানে কি সেই দিকে হালকা পরিমাণ এলে তো সব এইটা মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, তো কি হচ্ছে এই হোলগুলো তার এইখানে যাচ্ছে, অর্থাৎ আমরা কি জানি হোল যেদিকে প্রবাহিত হয় কারণ সেদিকে প্রবাহিত হয়, তো হোল কোন দিকে যাচ্ছে, দেখুন হোল ভিতরে ঢুকতেছে, তার মানে হোল ভিতরে ঢুকতেছে। হোল যদি ভিতরে রেখে বাকি সবাই বাইরে হয়ে যাবে, কেন না বাকি সবাই বাইর হচ্ছে কেন, যে এখানে হচ্ছে এন থাকতেছে, এন এর কাজ কি ইলেকট্রন সংগ্রহ করা, তো এন ইলেকট্রন ভিতরের দিকে টানতেছে, তো ইলেকট্রন যেদিকে টানে তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হলে বেশ তার উল্টা দিকে হচ্ছে। আবার কালেক্টরের ক্ষেত্রে দেখুন, কালেক্টরের ক্ষেত্রে তো এখানে পি আছেই, তো এটাকে আমাকে তো রিভার্স বায়াস দিতে হবে, যদি অ্যাক্টিভ রিজিয়নে করতে চাই তাহলে কি করতে হবে, তাকে রিভার্স বায়াস দিতে হবে, আর যদি তাকে রিভার্স বায়াস দিতে হয় তাহলে এখানে মাইনাস দিয়ে তারপরে প্লাস দিতে হবে। তো এর হোলকে আকর্ষণ করবে এই দিকে, তো হোল যেদিকে আকর্ষণ করে কারেন্ট সেই দিকে আসে, অর্থাৎ হোল এইদিকে প্রবাহিত হচ্ছে, কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে পিএনপির ক্ষেত্রে এসে এদিকেও বাইর হচ্ছে এদিকেও বাইর হচ্ছে, একজন ঢুকতেছে। এনপিএন এর ক্ষেত্রে কি হচ্ছে, এন নেভার ইন, অর্থাৎ এন ভিতরে কখনোই ঢুকতে পারে না, এন এর ইলেকট্রন ভিতরে ঢুকে, কিন্তু ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়, কারেন্ট তার বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ এটা যদি ইমিটার, কেননা ইমিটার বেশি পরিমাণ ডোপিং করা থাকে, এই ইমিটার থেকে আমাদের কি করতে হয়, হিসাব নিকাশ করতে হয়। তাহলে যদি এনপিএন হয় তাহলে ইমিটার বাহিরে আসবে, বাকি সবাই ভিতরে ঢুকবে। যদি পিএনপি হয় তাহলে ইমিটার ভিতরে ঢুকতেছে, বাইরে সবাই বাইরে হচ্ছে। এটা হচ্ছে তার যে কারেন্ট ডিরেকশনের একটা লজিক আপনাদের দেখালাম। তো এখন আমরা এইখান থেকে আরো কিছু কনসেপ্ট নিব, সেটা হচ্ছে যে ওভারঅল যে কনসেপ্টটা আসলো সেই কনসেপ্টটা আমরা এখন একটু এক্সপ্লেইন করি, যে আমরা এখান থেকে কি কি শিখতেছি। প্রথমে শিখলাম কি অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ রিজিয়নে আমরা কি শিখলাম, অ্যাক্টিভ রিজিয়নে যদি বলি তাহলে ইমিটার এবং বেস, এটার মধ্যে পাইতে গেলে কি হইতে হবে, তাকে ফরওয়ার্ড বায়াস দিতে হয়। দেখুন এখানে এন, তো এখানেও এন, তার মানে ইমিটার এবং বেসের মধ্যে যদি ফরওয়ার্ড বায়াস পাই, অর্থাৎ অ্যাক্টিভ রিজিয়নের কি ইমিটার এবং বেসের মধ্যে যদি আমার ফরওয়ার্ড বায়াস থাকে,
এবং কালেক্টর ও বেসের মধ্যে যদি আমার কি রিভার্স বায়াস থাকে, অর্থাৎ ইমিটার বেসের মধ্যে ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেসের মধ্যে রিভার্স বায়াস, তাহলেই আমি বলবো কি এটা অ্যাক্টিভ মোডে আছে। তো আমাদের অ্যাক্টিভ মোড কি সেটা জানলাম যে ইমিটার বেস অর্থাৎ বেস ইমিটার, আপনি এখানে লেখার সময় লিখবেন বেস ইমিটার। তো বেস ইমিটার অর্থাৎ ইমিটার বেস এর মধ্যে যদি যে জাংশনটা থাকে, এই জাংশনটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, অর্থাৎ দেখুন তাকে ফরওয়ার্ড বায়াস দেওয়া হচ্ছে, এখানে এন থাকাতে এখানে এন, যদি এটা পিএনপি হইতো তাহলে পিএনপি যদি হইতো তাহলেও এখানে কি হইতো ফরওয়ার্ড বায়াস, মানে কি এখানে প্লাস, এটা রিভার্স, আর এরা কি হবে, এটা যেহেতু ভিতরে ঢুকছে এটা সবে বাইর হবে, অর্থাৎ মাইনাস প্লাস। তো দেখুন প্লাস প্লাস, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, অর্থাৎ এইখানে কি হবে সে ফরওয়ার্ড বায়াস পাবে, যেহেতু এটা সে ফরওয়ার্ড দিচ্ছে তার মানে এটা ফরওয়ার্ড বায়াস পাবে। তাহলে এটা যদি ইমিটার, এটা বেস, এটা বেশি পরিমাণ ডোপিং করা থাকে, তাহলে ইমিটার টু বেস হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, আর কালেক্টর টু বেস হচ্ছে কি রিভার্স বায়াস পাচ্ছে। দেখুন এটা প্লাস এটা মাইনাস, তার মানে রিভার্স বায়াস পাচ্ছে। তো এই কন্ডিশন হলে আমরা তাকে কি বলবো, অ্যাক্টিভ রিজিয়ন বলবো। আপাতত আপনারা এটাই স্মরণ রাখুন যে অ্যাক্টিভ রিজিয়নের বৈশিষ্ট্য এটা। এরপরে আমরা অ্যাক্টিভ রিজিয়নে দেওয়ার পরে সেইখান থেকে আমরা স্যাচুরেশন মোডও বাইর করতে পারবো। তো অ্যাক্টিভ রিজিয়নের কন্ডিশনটা আমরা কি জানলাম, অ্যাক্টিভ রিজিয়ন হচ্ছে অবশ্যই তাকে বেস ইমিটারের মধ্যে ফরওয়ার্ড বায়াস হইতে হবে এবং কালেক্টর ও বেসের মধ্যে এই জাংশনটার মধ্যে রিভার্স বায়াস হইতে হবে, তাহলে হবে সেটা অ্যাক্টিভ রিজিয়ন। এখন প্রশ্নের শুরুতেই আমি কি বলছিলাম যে দেখুন এখন আমি দিলাম এই কানেকশনটা যদি এই দিকে দিই আর এই কানেকশনটা যদি এই দিকে দিই তাহলে কি হইতো, তখন কি দাঁড়াইতো যে 2 নম্বরে দেখি যে কালেক্টর বেজে কি হইতো, কালেক্টর বেজের মধ্যে কি হইতো ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এই সাইডে হইতো তখন ফরওয়ার্ড বায়াস, এই সাইডে রিভার্স বায়াস, এবং ইমিটার বেসের মধ্যে হইতো কি রিভার্স বায়াস। তাহলে দেখুন ঠিক ওই অ্যাক্টিভ রিজিয়নে যা হয়েছিল তার উল্টা হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ। তো এই যে বাস্তবিক অর্থে এই রিভার্স অ্যাক্টিভের কোনো ব্যবহার হয় না, অর্থাৎ দেখুন এই রিভার্স অ্যাক্টিভের কোনো বাস্তবিক অর্থে কোনো ব্যবহার হয় না, কাজেই এটা নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে রিভার্স অ্যাক্টিভ মোডটা আমরা কি বুঝলাম, তাহলে এখান থেকে আমরা দুটো মোড শিখতেছি, একটা হচ্ছে কি অ্যাক্টিভ মোড আর একটা রিভার্স অ্যাক্টিভ মোড। তো বাস্তবিক অর্থে রিভার্স অ্যাক্টিভ মোড আমাদের কোনো কাজে আসবে না, কারণ কেননা এইভাবে সংযোগ দিলে কার্যক্রম সম্ভব না ট্রানজিস্টরের ক্ষেত্রে। কেননা এই কারণে সম্ভব না যে আমার ইমিটারে বেশি পরিমাণ ডোপিং করা থাকে, যেহেতু এখানে বেশি পরিমাণ ডোপিং করা থাকে কাজেই আমাকে তাকে ফরওয়ার্ড বায়াস দিতে হচ্ছে, ফরওয়ার্ড বায়াস দিলেই কাজেই না সে কি হয় এটার মধ্যে কন্ডাক্টিভিটি হবে। এখানে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন কি দেখুন, এটাকে ফরওয়ার্ড বায়াস হইতে হবে, এটাকে রিভার্স বায়াস হইতে হবে, তাহলে সে অ্যাক্টিভ মোড হবে। তো একটা আমরা শিখলাম যে অ্যাক্টিভ মোডের সিস্টেম। এই পর্যায়ক্রমিকভাবে আমরা অ্যাক্টিভ মোড থেকে স্যাচুরেশন মোডে যাব। তো আমি একটু হালকা জাস্ট ধারণা দিয়ে রাখি যে স্যাচুরেশন মোড হলে তাহলে কি হতো, তাহলে স্যাচুরেশন মোড হলে কি হবে, এটাও ফরওয়ার্ড বায়াস এটাও ফরওয়ার্ড বায়াস। দেখুন যে স্যাচুরেশন মোড তাহলে কি এটাও ফরওয়ার্ড বায়াস এটাও ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ দুটাই যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে কি হবে সেটা স্যাচুরেশন মোড হবে। তো স্যাচুরেশন মোডের ক্ষেত্রে আমরা কি দেখতে জানলাম যে হচ্ছে বেস ইমিটার, অর্থাৎ বেস ইমিটারও হইতে হবে কি ফরওয়ার্ড বায়াস পাইতে হবে, আবার কালেক্টর এবং বেসের মধ্যে, অর্থাৎ কালেক্টর এবং বেসের মধ্যেও ফরওয়ার্ড বায়াস হইতে হবে, তাহলে সেটা হবে কি স্যাচুরেশন রিজিয়ন। তো স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে শর্ত দিকে দেখুন, স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে দুটাই ফরওয়ার্ড বায়াস হইতে হবে, অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে এই ইমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস পাইতে হবে, ওটা রিভার্স বায়াস পাইতে হবে। তাহলে এখান থেকে যে আমরা বৈশিষ্ট্য জানতেছি যে এটাকে ফরওয়ার্ড বায়াস, এটা যদি রিভার্স বায়াস, এটা যদি হয় তাহলে সেটা হইতে পারে পিএনপি অথবা এনপিএন, আপনি যেভাবেই বলেন না কেন। এটা প্রথমটাকে কি ইমিটারের সাথে যেটা থাকবে বেসের সাথে সেটাকে ফরওয়ার্ড বায়াস পাইতে হবে, এটাকে রিভার্স বায়াস যদি পায় তাহলে সেটা অ্যাক্টিভ রিজিয়ন, এটাকে যদি ফরওয়ার্ড বায়াস পায় এটাও যদি ফরওয়ার্ড বায়াস পায় সেটা হবে স্যাচুরেশন রিজিয়ন, আবার এটাও যদি রিভার্স বায়াস পায় এটাও যদি রিভার্স বায়াস পায় সেটা হবে কি কাট অফ রিজিয়ন। তাহলে তিনটা রিজিয়ন আমরা ডিটেইলস এক্সপ্লেন করব এবং বিভিন্নভাবে ম্যাথ করব যাতে আমাদের কোনো ডাউট না থাকে এই কাট অফ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন এবং অ্যাক্টিভ রিজিয়নে। তাহলে কি দেখলাম আমরা এখানে, যদি এটা ফরওয়ার্ড বায়াস পায় এটা রিভার্স বায়াস পায় তখন হবে অ্যাক্টিভ রিজিয়ন, যদি এটা ফরওয়ার্ড বায়াস পায় এটাও ফরওয়ার্ড বায়াস পায় তাহলে সেটা হবে কি স্যাচুরেশন রিজিয়ন, আবার এটাও ফরওয়ার্ড বায়াস এটা রিভার্স বায়াস এটাও যদি রিভার্স বায়াস পায় সেটা হবে কি কাট অফ রিজিয়ন। তো তিনটা রিজিয়ন আমরা
আপাতত এইটুকুই জানিয়ে রাখি, যখন আমরা আগে এটার ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখব, আরও এটা নিয়ে হিউজ স্টাডি করব, দেন আমরা কিছু ম্যাথ করব, ওভারঅল দেখবেন যে আপনাদের খুব ভালো একটা কনসেপ্ট চলে আসবে এই অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন আর কাট অফ রিজিয়ন।